আমার শ্বশুরবাড়িতে আমার শালি ছিল যার বয়স 16 বছর। আমার শ্বশুর শাশুড়ি দুইজনই মারা যান। তারপর শালিকে তার দাদা বৌদি ভীষণ অত্যাচার করেন। একদিন আমার স্ত্রী মৌসুমী আমাকে বলে, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি আমার বোনটাকে এখানে নিয়ে আসি। তখন আমার স্ত্রী প্রেগনেন্ট, 3 মাস চলছে। আমি বললাম, ভালো কথা স্বপ্না, যদি এখানে আসে সেই সময় তাহলে তুমিও অনেকটা আরাম পাবে, কারণ তোমার কাজ করতে অসুবিধা হলে স্বপ্না তোমাকে সাহায্য করবে। আমার শালি স্বপ্না দেখতে এতটাই সুন্দর ছিল, পাড়ার ছেলেরা এই বয়সে ওর প্রেমে হাবুডুবু খেতে। সেই জন্য ওর দাদা বৌদি ওকে ভীষণ অত্যাচার করত, খারাপ মেয়ে বলে। আর আমার স্ত্রী মৌসুমীকে ওরা দুইজন খুব ভালোবাসত, কারণ আমার স্ত্রী কিছুদিন পর পর নিজের দাদা বৌদির ভালো জিনিস খাবার নিয়ে যেত। সেই জন্য ওকে ওরা খুব ভালোবাসে। আমিও আমার স্ত্রীকে বলি যে ওর দাদার বাড়িতে নিয়ে যেতে, কারণ আমার কাছে টাকা আছে। আর আমার শ্বশুর বাড়ি ওরা ছিল একটু গরিব, আমার বাবা মা কেউ নেই। সেই জন্য আমি আমার শ্বশুর বাড়ির মিলেমিশে দিন কাটাতে চাই। আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে। এই প্রথমবার আমার স্ত্রী মৌসুমী প্রেগনেন্ট হয়েছে। অনেক ডাক্তার দেখানোর পর ও অনেক খুশি, কারণ সব মেয়েদের মা হওয়ার ইচ্ছে থাকে, তেমন আমার স্ত্রীরও ছিল। আমার একটা মামাতো ভাই আছে যে কিছুদিন পর পর আমাদের বাড়িতে আসে। এখানে আসলে নাকি ওর ভালো লাগে, সেই জন্য আমি কিছু বলি না। সুজন অনেক ভদ্র একটা ছেলে। আমি যা বলি অথবা আমার স্ত্রী মৌসুমী যা বলে সব কিছু এক কথায় শুনে নেয়। আমার মামার বাড়িতে সুজন আর তার বাবা একা থাকেন, কারণ মামি কিছুদিন আগেই মারা গেছেন। তারপর আর মামা বিয়ে করেননি, নিজের ছেলেকে নিয়ে একাই থাকেন। কারণ ছেলে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সেই জন্য মামা আর বিয়ে করেননি। 2 দিন পর মৌসুমী গিয়ে স্বপ্নাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আসার সময় বলে যে স্বপ্না আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। এই কথা শুনে দাদা বৌদি খুব খুশি হয়, কারণ ওদের বাড়ি থেকে একটা বোঝা সরে যাচ্ছে। এখানে আসার পর আমি স্বপ্নার জন্য একটা প্রাইভেট টিচার রাখি, কারণ ওর এখন পড়ার সময়। আর ও নিজের দাদার কাছে যখন ছিল তখন একটা সরকারি স্কুলে পড়তো। আমি ওকে স্কুলে ভর্তি করে দিই, শুধু টিচার রেখে পড়াচ্ছি। পরীক্ষার সময় আসলে ও নিজের বাড়িতে গিয়ে স্কুলে নিজে পরীক্ষা দেবে। সেই জন্য আমার স্ত্রীও ধীরে ধীরে ডেলিভারির ডেটটা এগিয়ে আসছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট আগামীকালকে। স্বপ্নাকে বাড়িতে রেখে আমি আর মৌসুমী ডাক্তারের কাছে যাই। ডাক্তার চেক আপ করে বলেন ওর নাকি সিজার হওয়ার সম্ভাবনা আছে। এই কথা শুনে আমি ভীষণ চিন্তায় পড়ে যাই, কারণ সিজার করা ভীষণ কঠিন। একটা মেয়ের কাছে সেটা অনেক কষ্টের। আর আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি, ওর কষ্ট আমার সহ্য হয় না। কিন্তু কি করব, কপালে যা আছে তাই হবে। ওষুধ কিনে মৌসুমীকে বাড়িতে নিয়ে আসি। এসে দেখি স্বপ্না ঘরের সমস্ত কাজ গুছিয়ে আমাদের জন্য রান্না করে রেখেছে। নিজের ছোট বোনের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল আমার স্ত্রী মৌসুমী, কারণ এই বয়সে সমস্ত কাজ করতে জানে স্বপ্না। বাবা মা না থাকলে এই বয়সে রান্না করা থেকে সব কিছু শিখে যায় মেয়েরা, কারণ বৌদি বসে বসে সংসারের সমস্ত কাজ ননদকে দিয়েই করাতো। আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিলাম, দেখো মৌসুমী, এখন তুমি অসুস্থ, এজন্য স্বপ্না কাজ করতে দাও। কাজ করলে কেউ মরে যায় না, ভালো কাজ করলে কাজ শিখে। আর আমি জানি স্বপ্না খুব ভালো একটা মেয়ে, দেখবে ওর যেখানেই বিয়ে হবে সবাইকে নিয়ে অনেক হাসি খুশিতে সংসার কাটাবে। আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে খুশি রাখার চেষ্টা করছিলাম। এরপর থেকে সংসারের সমস্ত কাজ আপনাকেই করতে হয়, কারণ মৌসুমী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পর ডাক্তারের কাছে আবার নিয়ে যাই। তখন ডাক্তার বলে আপনার স্ত্রীকে এমার্জেন্সিতে ভর্তি করতে, কারণ ওর ডেলিভারির সময় চলে এসেছে। আর বাচ্চাটা এতটাই বড় যে নর্মাল হবে না। ডাক্তারের কথা শুনে আমি ভীষণ ঘাবড়ে যাই। ও কথা মতো আমার স্ত্রীকে এমার্জেন্সিতেই ভর্তি করে দেয়।
রাত 11টার সময় মৌসুমীর সিজার। ডাক্তার বললেন বাইরে এসে অপেক্ষা করছি, কারণ আমাকে ভেতরে যেতে দিচ্ছিল না নার্সরা। যখন 11টা বাজে তখন সিজার করতে শুরু করে ডাক্তাররা। আধ ঘন্টা পর একজন নার্স বাইরে এসে আমাকে খবর দেয় আমার নাকি একটা ছেলে হয়েছে, স্ত্রীও ভালো আছে। এই কথা শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গেলাম স্ত্রী ও সন্তানকে দেখতে। 3 বছর অপেক্ষা করে শেষমেশ আমার ছেলেকে খুলে নিলাম। মৌসুমীর চোখ দিয়ে জল ঝরছিল। আমি জানি ওর কতটা কষ্ট হয়েছে। ডাক্তার বলেন 11 দিন হসপিটালে থাকতে হবে। এইভাবে 3-4 দিন চলে যায়। আমি ঠিকমতো খাবার খেতে পারছিলাম না, আর না তো ঘুমাতে পারছিলাম। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলাম আমি। তখন আমি আমার শ্বশুরবাড়িতে কল দেই। আমার শালা ফোন রিসিভ করেন। আমি আমার শালাকে বলে কেউ একদিনের জন্য হসপিটালে আসেন। আমি আজ রাতটুকু বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে আসি, কারণ আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। এই কথা শুনে আমার শালার বউ হসপিটালে আসেন। আমি সন্ধেবেলা বাড়িতে চলে যাই। আমি গিয়ে দেখি স্বপ্না শুয়ে পড়েছে, কারণ এই সময় ও বাড়িতে একা একা কি করবে। এত বড় বাড়ি, বেচারি হয়তো ভয় পায়, কিন্তু কি করবে, কিছু করার নেই। আমি স্নান করে বেরিয়ে দেখি এখনও ঘুমাচ্ছে। আমার বেডরুমে শুয়েছিল স্বপ্না। আমি ঘরে এসেছি অথবা ঘরে আসছি সেটা স্বপ্না জানতো না। আমি না বলে এসেছি। আমাদের ঘরের 2টা চাবি আছে। একটা স্বপ্নার কাছে ছিল, আরেকটা আমি নিয়ে হসপিটালে গিয়েছিলাম। আমি ছবি দিয়ে এসে দরজা খুলে ভিতরে ঢুকি। স্নান টান করে ফ্রেশ হয়ে আমি আমার বিছানায় এসে শুয়ে পড়ি। লজ্জা করছিল, বিছানায় শালি শুয়ে আছে, আমি কিভাবে ওর পাশে শুই। ও ঘুমাচ্ছে ভেবে আমিও শুয়ে পড়ি। বিছানায় একটা যুবতী মেয়ে শুয়ে আছে, আর সম্পর্কে আমার শালি। আমার ঘুম আসছিল না, এদিক ওদিক করছিলাম, কোনোভাবে চোখে ঘুম আসছিল না। কি করব কিছু বুঝতেও পারছিলাম না। স্বপ্নাকে কি ডাকবো, বলবো কি আমার চাহিদা পূরণ করে দিতে? তারপর যদিও সব কিছু নিজের দিদিকে বলে দেয়, তাহলে কি হবে? এই সব কিছু ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এদিকে আমার ঘুমও আসছিল না। নাইটি পরে শুয়ে আছে আমার বিছানায়, বুকের উপর একটা ওড়নাও নেই। মনে হচ্ছে চেপে ধরি আমার বুকের সঙ্গে। তখন মনে হয় আমি আমার শালির সঙ্গে এইসব করলে তো আমার স্ত্রীকে দুঃখা দেওয়া হবে। এই বলে স্বপ্নার দিকে পেছন ফিরিয়ে শুয়ে পড়ি, কিন্তু কোনো কথা আমার মন শুনতে চাইছিল না। স্বপ্নাকে পরীক্ষা করার জন্য ঘুমের নাটক করে আমার একটা হাত বুকের উপর রাখি। তখন হঠাৎ ও ঘুম থেকে চমকে উঠে আমাকে দেখি একটু শান্ত হয়। আমি চোখ বন্ধ করে সব কিছু অনুভব করছি। ওর বুকের উপর হাতটা সরানোর চেষ্টা করেনি স্বপ্না। তখন মনে হলো স্বপ্না দীর্ঘশ্বাস নিতে শুরু করেছে। মনে হচ্ছে ওরও শারীরিক সম্পর্ক করার ইচ্ছে আছে। কিন্তু আমি এই মেয়েটার সাথে এইসব করলে যদি আবার ও প্রেগনেন্ট হয়ে যায়, তখন আমি কি করব? আবারও স্বপ্নার দিকে ফিরে একটা পা ওর উপর রাখি। তখন স্বপ্না একটু একটু করে আমার দিকে এগোতে থাকে। আলতো আলতো করে এসে আমার কপালে একটা চুমু খায়। সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে বলি, এসব কি? ধরা খেয়ে গেছে, তাই তো এবার কি বলবা? স্বপ্না বলে, আমি তো তোমার সাথে মজা করছিলাম, কারণ আমি জানি তুমি ঘুমাওনি, সেই জন্য আমিও তোমার সাথে একটু মজা করছিলাম। তুমি কি ভেবেছো আমি ঘুমিয়ে আছি? তোমাকে পরীক্ষা করার জন্য আমি এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলাম। স্বপ্নার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই। এবার কেউ মৌসুমীকে সব কিছু বলে দেবে। তখন আমি বললাম, স্বপ্না, তুমি কি আজকে রাতটা আমার সাথে কাটাবে? অনেক দিন হয়ে গেছে স্ত্রীর আদর খাইনি। অনেক দিন তোমাকে কাছে পেয়েছি। তুমি যদি তোমার দিদির অভাবটা আমাকে পূরণ করে দাও, তাহলে অনেক ভালো হবে। এই কথা শুনে স্বপ্না আমাকে জড়িয়ে ধরে আর বলে, এটা কি বলতে হয়? তুমি আমার জিজা, তুমি যা চাও তাই করতে পারো। কিন্তু দেখো, আজকের কথাটা যদি দিদি জানতে পারে, তাহলে ও অনেক কষ্ট পাবে। না না, তোমার দিদি কিছুই জানতে পারবে না। আরে আমরা বললে তো জানবে, তার চেয়ে বরং কিছুই বলবো না। তখন স্বপ্না বলে, ঠিক আছে তাহলে। আমি উঠে গিয়ে একটা কন্ডম নিয়ে আসি, কারণ কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না।
স্বপ্না এই জীবনে প্রথমবার সেক্স করতে চলেছে। আমি জানি ও নতুন, সেই জন্য একটু একটু করে ঢুকাচ্ছিলাম যাতে কষ্ট বেশি না পায়। তারপরও স্বপ্না কান্না করে দিল, আর একটু পর স্বপ্নাও অনেক মজা নিল। 2 ঘন্টা যাবৎ আমি আর স্বপ্না দুইজন মিলনে লপ্ত ছিলাম। আমার স্ত্রীর সঙ্গে এত ভালো লাগেনি আমার যতটা স্বপ্নার সঙ্গে লেগেছে, কারণ ও এখনও কচি মেয়ে, সব কিছু নতুন। পরের দিন সকালে আমি স্বপ্নাকে বললাম, কোনো কিছু তোমার দিদির আশেপাশেও যেন না যায়। স্বপ্না বলে, আমাকে আর বলতে হবে না, আর আজকের রাতটা ভুলে যাও। ভবিষ্যতে এরকম কোনো কথা নিয়ে আমার কাছে আসবে না তুমি। এখানেই স্বপ্নে আর আমার সম্পর্কের ইতি হয়। বুঝতে পেরেছি এটা পাপ করেছি, কিন্তু পাপ করার আগে মনে আসে নিজে এটা পাপ। মানুষ খারাপ রাস্তায় যাওয়ার সময় অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়, কিন্তু সেই রাস্তা থেকে ফিরে আসতে অনেক বছর লেগে যায়। পরের দিন সকালে যাতে এই ভুল আর না হয় সেই জন্য তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। সময় পুরনো হওয়ার পর স্ত্রীকে নিয়ে বাসায় ফিরি। এরপর থেকে ভবিষ্যতে কখনো শালীর দিকে চোখ তুলে তাকাইনি। এখন আমার স্ত্রী সন্তানকে নিয়ে অনেক সুখে আছি। আমার শালীর বয়স 18 বছর পূর্ণ হওয়ার পর আমার মামাতো ভাই দুজনের সাথে আমার শালী স্বপ্নার বিয়ে আমি দিয়ে দেই। স্বপ্নাও অনেক সুখে সংসার করছে। যৌতুক হিসেবে আমি কিছু জিনিস দিয়েছি। ওর বাবা বাড়ি থেকে একটা টাকাও দেয়নি আমার শালা। যাই হয়ে যাক, স্বপ্নার বিয়ে হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। স্বপ্না একা নেই। শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।